গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ পর্ব ৪। খবরে নিশ্চয়ই পড়েছেন। স্যার আমি যাই, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাও। রফিক হিন্দি ছবি দেখছে। রফিকের পেছনে গা ঘেঁষে বসেছে হুমরু এবং ডুমরু। এরা দেহধারণ করেনি বলে রফিক তাদের দেখতে পাচ্ছে না। সানাউল্লাহ ভূতের লেখা নিয়ে বসেছেন। আজকের রচনার বিষয় ভূতের ভাষা। তিনি লিখেছেন, ভূতদের নিজস্ব ভাষা আছে, ব্যাকরণ আছে, তবে অত্যন্ত পরিতাপের বিষয় তাদের নিজেদের কোনো বর্ণমালা নেই। পৃথিবীর আদিবাসী মানবগোষ্ঠীর সঙ্গে তাদের মিল লক্ষণীয়। অনেক আদিবাসীদের ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই। যেমন আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী জারোয়া সেন্টেলিস। ডক্টর আইনউদ্দিন গভীর মনোযোগে সানাউল্লাহর ভূত বিষয়ক রচনা পড়ছেন। মাঝে মাঝে তার ভ্রু কুঁচকে যাচ্ছে। লেখা পড়ে বিরক্ত হচ্ছেন বলে যে এই ঘটনা ঘটছে তা না। তার মন আজ অস্বাভাবিক খারাপ। স্ত্রীর সঙ্গে নাস্তার টেবিলে একটা সমস্যা হয়েছে। নাস্তার টেবিলে কেউ নিঃশব্দে নাস্তা খায় না। দু একটা কথা বলা ভদ্রতারই অংশ। সেই হিসাবেই তিনি বললেন, একটা বিড়ালের গল্প শুনবে? তার স্ত্রী রুবা বলল, শুনব। তিনি বললেন, অতি বিখ্যাত এক বিড়াল। রুবা বলল, কিরকম বিখ্যাত? কথা বলতে পারে? তিনি বললেন, কথা বলতে পারে না, সাধারণ বিড়াল। তবে এই বিড়াল একই সঙ্গে জীবিত ও মৃত। রুবা বলল, সেটা কি করে সম্ভব? তিনি বললেন, কোয়ান্টাম বলবিদ্যা এটাকে সম্ভব করেছে। দাঁড়াও, বুঝিয়ে বলছি। মনে করো আমি সেই বিড়াল। আমার প্লেটে যে ডিম পোচটা আছে, এটা ডিমের পোচ না, এটা হলো একটা রেডিও অ্যাক্টিভ বস্তু, এবং তুমি হলে একজন অবজারভার। খুবই বিস্ময়কর ব্যাপার হলো, কোয়ান্টাম বলবিদ্যা অবজারভার নির্ভর। তুমি তাকিয়ে থাকো বিড়ালটার দিকে। তোমার কি মনে হয় আমি জীবিত না মৃত? এই বলেই তিনি কয়েকবার মেয় মেয় করলেন। রুবা নাস্তার টেবিল থেকে উঠে গেল, ব্যাগ গুছিয়ে গাড়ি নিয়ে মায়ের বাড়ি চলে গেল। আইনউদ্দিন বিখ্যাত থট এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করার সুযোগই পেলেন না। ঘটনা এখানেই শেষ না। ঘণ্টা দুই পর তিনি শাশুড়ির টেলিফোন পেলেন। আইনউদ্দিনের শাশুড়ি সালেহা বেগম একসময় বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তাকে প্রমোশন না দিয়ে তার জুনিয়র একজনকে প্রিন্সিপাল করায় তিনি প্রতিবাদ হিসেবে চাকরি ছেড়ে দিয়েছেন। নিজের বাড়িতে প্রিন্সিপাল ভাব এখন তার অনেক বেশি। তিনি গম্ভীর গলায় খালি গালি দেবার মতো করে বললেন, কেমন আছো বাবা? জি ভালো। তুমি কি আজ নাস্তা খেতে বসে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছিলে? জি। কেন করছিলে জানতে পারি? আম্মা, নাস্তা টেবিলে আমি কিছুক্ষণের জন্য মানুষ ছিলাম না। আমি হয়ে গিয়েছিলাম শ্রোডিঞ্জারের বিড়াল, যে জীবিতও না আবার মৃতও না। অবজারভার ঠিক করবে সে জীবিত নাকি মৃত। আপনার মেয়ে রুবা ছিল অবজারভার। আম্মা, এখন কি আপনার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়নি। আরো খোলাসা করে বলি, এটা ছিল একটা থট এক্সপেরিমেন্ট, চিন্তা পরীক্ষা। কি পরীক্ষা? চিন্তা পরীক্ষা। পদার্থবিদ্যায় অনেক বিখ্যাত চিন্তা পরীক্ষা আছে। আপনাকে আরেকটা চিন্তা পরীক্ষার কথা বলি। আমাকে কিছু বলতে হবে না বাবা, বরং তোমাকে আমি কিছু কথা বলি। তুমি ফিজিক্সের একটা মোটা বইয়ের ভিতরে ঢুকে গেছো। সে বই থেকে বের হতে পারছো না। আমার মেয়ে তোমার সঙ্গে জীবনযাপন করতে পারছে না, কারণ সে ফিজিক্স বা অঙ্কের কোনো বই না। সে একজন সাধারণ মানুষ। বুঝতে পারছো? পারছি। আমার ধারণা বেশ কিছুদিন তোমাদের আলাদা থাকা উচিত। জি আচ্ছা। আমি তোমার সম্পর্কে ভালোমতো খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে আমার বাচ্চা মেয়েটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি। তোমাদের বয়সের ব্যবধান ২০ বছর। আইনউদ্দিন বললেন, আম্মা আপনি ভুল করছেন। ব্যবধান ২০ বছর না, ১৯ বছর ৫ মাস ৭ দিন। আম্মা কিছু মনে করবেন না, তথ্যগত ভুল আবার পছন্দ না। সালেদা বেগম প্রতিবন্ধী ইডিয়েট বলে টেলিফোন রেখে দিলেন। আইনউদ্দিন শাশুড়ির বলা ইডিয়েট শব্দটাই কষ্ট পাচ্ছেন না, প্রতিবন্ধী শব্দটাই কষ্ট পাচ্ছেন। কারণ তার বাবাও তাকে স্কুলে ভর্তি করাবার সময়
হেডমাস্টার সাহেবকে বলেছিলেন, স্যার, আমার ছেলেটাকে একটু দেখে শুনে রাখবেন, সে মানসিক প্রতিবন্ধী। তার বাবা সেই বছরই মারা গেলেন। তিনি দেখে যেতে পারলেন না তার ছেলে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ফুল প্রফেসর বানিয়ে তাকে রেখে দেবার প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। তিনি থাকেননি, দেশে ফিরে এসেছেন। তার দেশে ফেরার কারণও বিচিত্র। বর্ষাকালে টিনের চালে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক না শুনলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিদেশে এই জিনিস সম্ভব না। আইনউদ্দিন ভূত বিষয়ক লেখা পড়ে শেষ করে বললেন, হুম। সানাউল্লাহ বললেন, হু মানে কি? আইনউদ্দিন বললেন, ইন্টারেস্টিং লেখা। সানাউল্লাহ বললেন, ভূত আছে, এটা কি সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? আইনউদ্দিন বললেন, থট এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। সানাউল্লাহ বললেন, একটা এক্সপেরিমেন্ট করো না, তোমার মতো ব্রিলিয়ান্ট ফিজিস্টের কাছে ভূত প্রমাণ কোনো বিষয়ই না। আইনউদ্দিন বললেন, আমি চিন্তা শুরু করে দিয়েছি। কোন লাইনে এগোচ্ছি শুনতে চাও? চাই। ভূতকে শুরুতেই আমি পদার্থ হিসেবে ধরছি। এখন বলো, পদার্থের অবস্থা কয়টা? সানাউল্লাহ বললেন, তিনটা, কঠিন, তরল এবং বায়বীয়। আইনউদ্দিন বললেন, পদার্থের অবস্থা ছয়টা। চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা স্টেট। এই অবস্থায় পদার্থের সব পরমাণু একসঙ্গে চলে আসে এবং সব ইলেকট্রন মেঘের মতো পরমাণুর চারপাশে ঘুরপাক খেতে থাকে। বলো কি? প্লাজমা অবস্থা তৈরিতে প্রচুর তাপ লাগে, প্রায় 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। যাই হোক, পদার্থের পঞ্চম অবস্থার নাম বোস-আইনস্টাইন কনডেনসেট। কনডেনসেট পরম শূন্য তাপমাত্রায় পদার্থের এই অবস্থা হয়। পরম শূন্য তাপমাত্রা কত জানো? না। আইনউদ্দিন বললেন, পরম শূন্য তাপমাত্রা হল -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো বস্তুকে নিয়ে গেলে একটি পরমাণু গুচ্ছ তৈরি হয়, অর্থাৎ সব পরমাণু একত্রিত হয়ে যায়। বোসকণার ব্যাপারটা সহজে ঘটে। বোসকণা চেনো? আরে না, আমি এইসব চিনব কিভাবে? বোসকণার কৌণিক ভরবেগ, অর্থাৎ ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছ? সানাউল্লাহ কিছুই না বুঝে বললেন, জটিল বিষয়, কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে আসছে। আইনউদ্দিন বললেন, এখন যদি ফার্মিয়ন কণার কথা বলি, এদের কৌণিক ভরবেগ হয় অর্ধপূর্ণ সংখ্যা, যেমন 1/2 হতে পারে, 3/2 হতে পারে, 5/2 হতে পারে। পরিষ্কার না? অবশ্যই পরিষ্কার। জলের মতো না হলেও পরিষ্কার। আইনউদ্দিন বললেন, ফার্মিয়ন কণা নিয়ে যখন সুপার অ্যাটম তৈরি হবে, সেটা হবে পদার্থের ষষ্ঠ অবস্থা। এখন কি দেখলে? পদার্থের অবস্থা ছয়টা। ভূত পদার্থের অন্য এক অবস্থা তো হতে পারে সপ্তম অবস্থা। হতে পারে না? অবশ্যই পারে। আইনউদ্দিন চিন্তিত গলায় বললেন, ভূতের কণার কৌণিক ভরবেগ হয়তো বোসন বা ফার্মিয়নের চেয়ে আলাদা, খুবই জটিল অবস্থা। তুমি চলে যাও, আমি চিন্তা করতে থাকি। তোমার ভাবি বাসায় না থাকায় চিন্তা করাটা আমার জন্য সহজ হয়েছে। তুমি একটা কাজ করো, মোড়ের দোকান থেকে ফ্লাক্স ভর্তি করে চা এনে রেখে যাও। তোমার ভাবি যে শুধু একলা রেখে চলে গেছে তা না, রহমতকেও সঙ্গে নিয়ে গেছে। উদ্দেশ্য আর কিছুই না, আমাকে যন্ত্রণা দেওয়া। সানাউল্লাহ ফ্লাক্স ভর্তি চা, পাউরুটি, কলা, বিস্কিট, চানাচুর এবং 2টো সিদ্ধ ডিম আইনউদ্দিনের টেবিলে রেখে আবু করিমের সন্ধানে গেলেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এ খবর পাওয়া গেছে। আবু করিম সাহেব বাসায় নেই। তার স্ত্রী ডক্টর শায়লা তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে গেছেন। সাইকিয়াট্রিস্টের নাম ডক্টর জোহরা খানম। হেডমিস্ট্রেস টাইপ চেহারা, নাকের নিচে লাল চুলের গোফ আছে। তার শরীর প্রকাণ্ড, মুখের হা প্রকাণ্ড। যখন হাই তোলেন তখন তাকে শাড়ি পরা বাচ্চা জলহস্তির মতো দেখায়। ডক্টর জোহরা খানম কয়েকটা কার্ড নিয়ে বসেছেন। কার্ডগুলোতে নানান ধরনের আঁকিবুকি কাটা। পেশেন্ট এসব কার্ডের দিকে কিছুক্ষণ তাকাবে। তাকানোর পর কার্ডে কি আছে বলে তার ধারণা তা সে বলবে। সেখান থেকে সাইকিয়াট্রিস্ট পেশেন্টের মানসিক অবস্থা সম্পর্কে একটা ধারণা করবেন। আবু করিম সাহেব, জি।
ভালো আছেন? জি। আমি খুব সাধারণ একটা সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে শুরু করব। এই টেস্ট সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এই কার্ডটার দিকে তাকান। কার্ডে অস্পষ্ট কিছু ছবি আছে। এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে? ছবিতে কি আঁকা? আবু করিম দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, চালতান আচার। ছোবা, ছোবা হয়ে আছে, জাল কম হয়েছে। এখন বলুন এই ছবিটা কিসের? আমের মিষ্টি আচার, কাশ্মীরি আচার না। যদিও এই আচার কাশ্মীরে কখনো বানানো হয় না। এই ছবিটা দেখুন। এটাতেও কি আচারের ছবি? জি না। এটা কিসের ছবি? হোমরুর ছবি। হোমরুর হাতে এক বোতল আমিষ আচার। তবে সে আচার সব খেয়ে শেষ করে ফেলেছে, মজা পেয়েছে। মুখ ভর্তি হাসি। হুমরুকে? হুমরু হলো সানাউল্লাহর পোষা ভূতের বাচ্চা। সানাউল্লাহর সঙ্গেই থাকে। সানাউল্লাহ সাহেব কি আপনার বন্ধু? জি। আচ্ছা কল্পনা করুন, আপনি আপনার স্ত্রী এবং সানাউল্লাহ সাহেব একটা নৌকায় করে যাচ্ছেন। আপনি একা সাঁতার জানেন, বাকি দুজন জানেন না। হঠাৎ নৌকাডুবি হলো। আপনি যেকোনো একজনকে বাঁচাতে পারবেন। কাকে বাঁচাবেন? নৌকায় কি কোনো আচারের বোতল আছে? না। সানাউল্লাহর সঙ্গে কি হামরু আছে? না। আবু করিম বললেন, আমি কাউকে বাঁচাবো না। কারণ আমি সাঁতার জানি না। তবে আমার বন্ধু সানাউল্লাহ আমাকে বাঁচাবে। সে সাঁতার জানে এবং তার মাথা খারাপ হলেও সে লোক ভালো। মাথা খারাপ বলছেন কেন? যে ভূত পালে তাকে আপনি মাথা খারাপ বলবেন না? ডক্টর জোহরা খানম বেশ কিছু পরীক্ষা করলেন এবং এক পর্যায়ে শায়লাকে আড়ালে নিয়ে বললেন, আপনার স্বামীর অবস্থা যথেষ্টই খারাপ। এখনো ভায়োলেন্ট হয়নি, তবে ভায়োলেন্ট হবার সব লক্ষণ পুরোদমে আছে। তাকে ঘরে আটকে রাখতে হবে, কখনোই বের হতে দেওয়া যাবে না। নিয়মিত ওষুধ খাওয়াতে হবে, বেশিরভাগই সিডেটিভ। আমার একটা ক্লিনিক আছে, নাম নিশ্চয়ই শুনেছেন, হোপ। আমি সাজেস্ট করব এই মুহূর্তে ক্লিনিকে ভর্তি করে দেওয়া। কেবিন রুম আছে, এসি আছে, কষ্ট হবে না। 1 মাস কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, বাইরে থেকে কোনো খাবার আসবে না। খাবার আমরা দেব, খরচ কিন্তু বেশি পড়বে, আগেই বলে দিচ্ছি। আবু করিমকে জোহরা খানমের হোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি বিস্মিত হয়ে দেখলেন কেবিনের বেডের সঙ্গে তার হাত পা বেঁধে ফেলা হয়েছে। হাত পা বাঁধা হওয়ার পর অল্প বয়সী একটা নার্স সিরিঞ্জ নিয়ে ঢুকল ইঞ্জেকশন দেবার জন্য। তিনি বললেন, কি ইঞ্জেকশন দিচ্ছ? নার্স বলল, দাদু। কি ইঞ্জেকশন দিচ্ছি সেটা তো আপনার জানার দরকার নেই। আবু করিম বললেন, জানার দরকার আছে। আমি একজন ডাক্তার। নার্স বলল, এখানে যারা ভর্তি হয় তারা সবাই এ ধরনের কথা বলে। কেউ ডাক্তার, কেউ মন্ত্রী, কেউ আবার মিলিটারি জেনারেল, ফিল্ড মার্শাল। তুমি ডাক্তার জোহরা খানমকে খবর দিয়ে আনো, তার সঙ্গে কথা বলা দরকার। দাদু উনি প্রয়োজন ছাড়া আসেন না। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, টানা 12 ঘন্টা ঘুমাবেন। বা শোনো, আমি সত্যি একজন ডাক্তার। নার্স বলল, ডাক্তার দাদু আরাম করে ঘুমান, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। দাদু ঘুমালো, পাড়া জোড়ালো। বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? আবু করিম টানা 10 ঘন্টা ঘুমালেন। এই 10 ঘন্টার ঘুম ভাঙার 1 ঘন্টার মধ্যে আরেকটা ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। হাত এবং পায়ের বাঁধন খোলা হলো না। ভূত বিশেষজ্ঞ বিখ্যাত থিওফিস্ট এবং মিরিয়ামের চেহারা খানিকটা ভূতের মতো, চোয়াল ভাঙ্গা, দুই জুলফিতে সামান্য পাকা চুল ছাড়াও মাথায় একটা চুলও নাই। মানুষের মাথা সচরাচর গোলাকার হয় না। এনারটা পারফেক্ট। চোখ ইঁদুরের মতো পুঁতি পুঁতি, চোখের মতি মনে স্থির না। মনে হয় সারাক্ষণ কিছু খুঁজছে, হয়তোবা ভূতেই খুঁজছে। অতিরিক্ত রোগা একজন মানুষ, রোমান সিনেটরদের মতো গেরুয়া চাদর পরেছেন। ভদ্রলোকের নাম প্রফেসর টি আলী নুরুন্দ। তিনি কোনো কলেজের অধ্যাপক না। ম্যাজিশিয়ান এবং জ্যোতিষীরা যেমন নামের আগে প্রফেসর লাগান, ইনিও লাগিয়েছেন। নামের শেষে নুরুন্দ কবি রবীন্দ্রনাথের দেওয়া। রবীন্দ্রনাথ একবার প্ল্যান চেটে এসে বলল, আলী শোন, তুই নামের শেষে নুরুন্দ লিখবি। প্রফেসর টি আলী বিনয়ের সঙ্গে বললেন, নুরুন্দ শব্দটার অর্থ কি গুরুদেব? গুরুদেব বললেন, পরকালে আমার প্রধান কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা।
নুরুন্দ শব্দটা কিছুদিন হলো তৈরি করেছি। এই শব্দ দিয়ে একটা গানও লিখেছি। দীর্ঘ ৩ অন্তরার গান। ১ম লাইন, গগনে গগনে নুরুন্দের খেলা, নুরুন্দ শব্দটার মানে দিয়েছি মেঘ। পরকালের শব্দ তো, ইহকালে তুমি ইচ্ছা করলে অন্য কোনো মানেও করতে পারো। প্রফেসর টি.এল.ই. নুরুন্দ তার নামকরণের ইতিহাস বর্ণনা করে বললেন, এখন বলুন আপনার জন্য কি করতে পারি? মৃত আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে চান? কথা বলিয়ে দিব। তবে টাক্কা মরা হলে দ্রুত আত্মা নিয়ে আসব। ১০-১২ বছর হয়ে গেলে সমস্যা। কাদের খান ভয়ে ভয়ে বললেন, কি সমস্যা? আত্মা ঊর্ধ্বলোকে চলে যায়, ডেকে আনতে কষ্ট হয়। রবীন্দ্রনাথের আত্মাকে অনেকবার এসেছি তো, ডাকলেই চলে আসেন। আমাকে অত্যন্ত স্নেহ করেন। স্নেহ করেন বলেই নাম দিয়েছি নুরুন্দ। কবিগুরুর স্নেহ পাব কখনো ভাবিনি। সানাউল্লাহ বললেন, আমরা আসলে কোনো আত্মার সঙ্গে কথা বলতে যাচ্ছি না, ভূত-প্রেত বিষয়ে জানতে এসেছি। ভূত নিয়ে একটা বই লিখছি বলেই জানতে চাচ্ছি। শুনেছি এই বিষয়ে আপনার অগাধ জ্ঞান। নুরুন্দ বলল, অল্প কিছু জানি, অহংকার করার মতো কিছু না। আইনস্টাইনের মতো বলতে হয় আমি জ্ঞান সমুদ্রে নুড়ি কুড়াচ্ছি। সানাউল্লাহ বললেন, স্যার কিছু মনে করবে না, কথাটা বিজ্ঞানী নিউটনের। নুরুন্দ কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কথাটা আমি সরাসরি আইনস্টাইনের কাছ থেকে শুনেছি। প্রায় চক্রে ওনাকে আহ্বান করা হয়, ওনার কাছ থেকে পদার্থবিদ্যার নানান কথা শুনি। পরকালের গবেষণাও এর মধ্যে আছে। তবে বেচারা অত্যন্ত লজ্জিত। কাদের খান বললেন, লজ্জিত কেন? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি কিছু ভুল করেছেন। এই ভুলটা পৃথিবীর পদার্থবিদরা ধরতে পারছে না বলেই তিনি লজ্জিত। ভুলটার কারণে ডার্ক ম্যাটার নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। আইনস্টাইন স্যারের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত জ্ঞানের কথা শুনি, এত ভালো লাগে। কাদের খান বললেন, একটা জ্ঞানের কথা আমাদের বলুন প্লিজ। নুরুন্দ সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইহকালে আলোর গতি ধ্রুব, সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। কিন্তু পরকালে আলোর গতি ধ্রুব না। যে যার ইচ্ছামতো আলোর গতি নির্ণয় করতে পারে। এ কারণে পরকাল হচ্ছে আলোরই খেলা। আপনারা চা খাবেন? সানাউল্লাহ বললেন, চা খাবো না। ভূত বিষয়ে যদি কিছু বলেন, অনেক দূর থেকে এসেছি। নুরুন্দ বললেন, ৪-৫ মিনিটে তো কিছু বলতে পারবো না, ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে। এত সময় আমার নেই। আপনাদেরও নিশ্চয় নেই। সানাউল্লাহ বলল, আমাদের সবাইয়ের সমস্যা নেই। আমার আপনার সমস্যাটাই প্রধান। বেসিক জিনিসগুলো আজ বলে দিচ্ছি। আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, আপনাদের চক্রে ঢুকিয়ে দিব। সরাসরি আত্মার সঙ্গে যোগাযোগ হবে। কাদের খান বলল, স্যার আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেদিনই চলে আসব। নুরুন্দ বললেন, চক্রে বসার ফি বাবদ আমি পার পার্সন ২,০০০ করে টাকা নিই। আগে ভাগেই বলে দিলাম। কাদের খান বললেন, বলে ভালো করেছেন স্যার, আমি একটু টানাটানির মধ্যে আছি। সানাউল্লাহ স্যার বসবেন। এ বিষয়ে ওনারই বেশি জানা দরকার। নুরুন্দ ভূত পরকাল বিষয়ে যা বললেন তা হচ্ছে, আত্মা বা সোল অবিনশ্বর। আত্মারাই ঘোরাফেরা করেন। আর তাদেরকে আমরা ভূত বলে ভুল করি। ভূত হচ্ছে পরকালের জীবজন্তু, এদের জন্ম মৃত্যু আছে। সানাউল্লাহ বললেন, আমরা যেমন মৃত্যুর পর পরকালে যাচ্ছি, ভূতরা কোথায় যায়? নুরুন্দ বললেন, ওদের জন্য আলাদা পরকাল আছে। সে পরকাল হচ্ছে শুদ্ধতা শিক্ষার নিবাস। সেখানে তারা শুদ্ধ হয়। শুদ্ধ হবার পর তারা মানুষ টাইটেল পায়। পুরোপুরি মানুষ হওয়া অবশ্য তাদের পক্ষে সম্ভব না। তারা হয় ভূ-মানুষ, অর্থাৎ ভূত মানুষ। তাদের একজনকে আমি চক্রে আহ্বান করেছিলাম। অত্যন্ত ফ্রাস্ট্রেটেড তার কথাবার্তা। কাদের খান বললেন, স্যার একটু পরিষ্কার করে যদি বলেন, কিছুই বুঝতে পারছি না। নুরুন্দ বললেন, ৫ মিনিট কথা বলেই সব বুঝে ফেলতে চান? তা কি হয়? আমি বছরের পর বছর এই বিষয় নিয়ে কাজ করে সামান্য একটা নুড়ি কুড়িয়ে পেয়েছি। সানাউল্লাহ বললেন, স্যার বিদায় দেন, যাই। আপনার সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দ পেয়েছি। নুরুন্দ বললেন, আমার আধা ঘন্টা সময় নিয়েছেন, তার ফিস বাবদ দুজনের ৫০০ টাকা হয়। আপনারা ৪০০ টাকা দিন, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিলাম। ভূত নিয়ে বই লিখছেন বলে এই ডিসকাউন্ট। সানাউল্লাহ ৫০০ টাকার একটা নোট বের করে বললেন, স্যার পুরোটাই রেখে দিন।
নুরন্দর টাকা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে বললেন, আপনি আগামী বুধবারে চলে আসুন, চক্রে বসিয়ে দিব। ওই দিন কবিগুরুকে ডাকবো, তার কাছ থেকে একটা নামও নিতে পারেন। কাদের খান রাস্তায় নেমেই বললেন, বিরাট ফ্রড, কি বলেন স্যার? সানাল্লাহ বললেন, চট করে কাউকে ফ্রড বলা ঠিক না, ভেতরে জিনিস আছে আমরা বুঝতে পারছি না। আলোর গতি নিয়ে উনি যে কথাটা বললেন তা শুদ্ধ জ্ঞানের কথা। চক্রে এসে দেখি কি হয়। ২,০০০ টাকা খামোখা নষ্ট করবেন? সানাল্লাহ বললেন, নষ্ট নাও তো হতে পারে, সবকিছু নেগেটিভ ভাবে চিন্তা করা ঠিক না। রাত বেশি হয়নি, ৮টা বাজে। সালাউদ্দিন সানাউল্লাহ কাদের খানকে নিয়ে হোপ ক্লিনিকে গেলেন। বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে না। সানাউল্লাহর অস্থির লাগছে। এর আগেও তিনি দুবার হোপ ক্লিনিকে এসেছেন, দেখা হয়নি। আজ আরেকবার চেষ্টা নিবেন। রোগীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, এটা কেমন কথা? বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হলে বরং রোগীর মন প্রফুল্ল হবে। আজও দেখা হলো না। রিসেপশনে বসে অবিকল চামচিকার মতো মেয়েটি বলল, পেশেন্ট ঘুমাচ্ছে। সানাউল্লাহ বললেন, মাত্র ৮টা বাজে, এর মধ্যে পেশেন্ট ঘুমাচ্ছে? রিসেপশনিস্ট বলল, আমাদের এখানকার নিয়ম হচ্ছে সন্ধ্যা ৭টায় ডিনার দেওয়া হয়, ৭:৩০টার মধ্যে পেশেন্টকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। মেন্টাল পেশেন্টের জন্য ঘুমটাই একমাত্র চিকিৎসা। কাদের খান বলল, একটু খোঁজ নিয়ে দেখুন না ম্যাডাম, হয়তো জেগে আছেন। রিসেপশনিস্ট বলল, প্রথম কথা পেশেন্ট ঘুমোচ্ছে, দ্বিতীয় কথা জেগে থাকলেও দেখা করতে দেওয়া হবে না। আমরা পেশেন্টকে আইসোলেশনে রাখি। ওনাকে তার স্ত্রীর সঙ্গেই দেখা করতে দেওয়া হয় না। আপনারা তো অনেক দূরে। সানাউল্লাহ বললেন, আমি দূরের কেউ না, আমি তার ঘনিষ্ঠ বন্ধু। পাগলের আবার বন্ধু কি? পাগলের কাছে সবাই বন্ধু, আবার সবাই শত্রু। বুঝেছেন? এখন বিদায় হন। আবু করিম জেগে আছেন, এখন তিনি বাধা অবস্থায় নাই। বিছানায় পা ঝুলিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছেন। ঘুমের ইঞ্জেকশন নিয়ে নিয়ে তার মধ্যে যৌতুব ভাব চলে এসেছে। তিনি হতাশ চোখে নার্সের দিকে তাকিয়ে আছেন। নার্স সিরিঞ্জে ওষুধ ভরছে। আবু করিম বললেন, ইঞ্জেকশনটা ২ মিনিট পর দাও, ২টা মিনিট তোমার সঙ্গে কথা বলি। নার্স বলল, ২ মিনিট প্রেম করতে চান? আবু করিম বললেন, প্রথম দিনে তোমাকে মা ডেকেছিলাম, তুমি মনে হয় ভুলে গেছো। নার্স বলল, ২ মিনিট সময় দেওয়া যাবে না, ১ মিনিট দিলাম, বলুন কি বলবেন। আবু করিম বললেন, আমার বন্ধু সানাউল্লাহকে একটা চিঠি লিখেছি। চিঠিতে পূর্ণষ্ট করে লিখেছি যে তোমাকে এই চিঠিটা দেবে, তুমি সঙ্গে সঙ্গে তাকে নগদ ১০,০০০ টাকা দিবে। আমার বন্ধু টাকাটা অবশ্যই দিবে। এখন মা বলো, তুমি কি চিঠিটা তাকে পৌঁছে দিয়ে ১০,০০০ টাকা রোজগার করতে চাও? আমার বালিশের নিচে চিঠিটা আছে। নার্স বলল, আপনার ১ মিনিট শেষ, হাত বাড়ান, ইঞ্জেকশন দিব। হতাশ আবু করিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত বাড়ালেন। আইনউদ্দিনকে হোপ ক্লিনিকে ভর্তি করার ব্যবস্থা গোপনে গোপনে করা হয়েছে। আইনউদ্দিনের শাশুড়ি মৃদু বাবা নিয়ে কাজ করেছেন। ডক্টর জোহরা খানম ফিজিক্সের ছাত্রী সেজে গোপনে দেখেও গেছে। তিনি বলেছেন, পেশেন্টের কথাবার্তা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও পেশেন্ট সিঙ্গেল ট্রেক হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ট্রেকচ্যুত হবে, তখন ভায়োলেন্ট হয়ে যাবে। ট্রেকচ্যুত হবার আগেই তাকে ক্লিনিকে ভর্তি করা দরকার। আপনারা ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে তাকে ক্লিনিকের গেট পর্যন্ত আনুন, বাকিটা আমার লোকজন করবে। আইনউদ্দিনের স্ত্রী এবং শাশুড়ি আজ এই উদ্দেশ্যে সন্ধ্যা থেকে বসে আছেন। বেড়াতে যাবার কথা বলে আইনউদ্দিনকে গাড়িতে তোলা হবে। আইনউদ্দিন রাজি হয়েছেন এবং তিনি বলছেন একটা জটিল অঙ্ক করছেন। অঙ্ক শেষ হলেই গাড়িতে উঠবেন। রাত ৮টা বাজে, অঙ্ক শেষ হচ্ছে না। সালেহা বেগম বললেন, বাবা কি অঙ্ক, এত সময় লাগছে? আইনউদ্দিন বললেন, ভূত বিষয়ক একটা অঙ্ক। ভূতের অঙ্ক? জি। বিষয়টা হচ্ছে, আমি ভূতের একটা কাল্পনিক সমীকরণ দাঁড় করিয়েছি। ভূতের কণার কৌণিক ভরবেগ হিসেবে ফার্মিয়ন কণা নিয়েছি, তবে তার সঙ্গে একটা ইমাজিনারি নাম্বার বসিয়ে দিয়েছি, অর্থাৎ স্কোয়ার রুট অফ -1। যেহেতু ভূত একটা ইমাজিনারি বিষয়, ইমাজিনারি নম্বরটা আসা উচিত। সালেহা বেগম মেয়ের সঙ্গে চোখ চাওয়াচই করলেন। রুবা বলল,
তোমার এই ভূতের অঙ্ক শেষ হতে কতক্ষণ লাগবে? আইনউদ্দিন বললেন, বুঝতে পারছি না। রুবা বলল, ১ ঘন্টার জন্য অঙ্কটা রাখো, আমরা ১ ঘন্টার মধ্যে ঘুরে চলে আসব। আইনউদ্দিন বললেন, কোথায় যাব? সালেহা বেগম বললেন, একটু আগে কি বললাম, আমার এক পরিচিত রোগী হোপ ক্লিনিকে ভর্তি হয়েছে, তাকে দেখে আসব। আইনউদ্দিন বললেন, আমি তাকে দেখে কি করব? আমি তো ডাক্তার না। রুবা বলল, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সামাজিকতা। তুমি রাজি হয়েছিলে যাবে, এখন গাইগুই করছো কেন? অঙ্ক করছি তো। তোমার অঙ্ক তো পালিয়ে যাচ্ছে না, ১ ঘন্টার মধ্যে আবার শুরু করতে পারবে। আইনউদ্দিন বললেন, আচ্ছা ঠিক আছে। সালেহা বেগম বললেন, তুমি বরং এক কাজ করো, তোমার খাতা কলম সাথে নিয়ে নাও, গাড়িতে যেতে যেতে ভূতের অঙ্ক করবে। এ বলেই তিনি মেয়ের দিকে তাকিয়ে চোখ টিপলেন। আইনউদ্দিন খাতা এবং কলম নিয়ে উঠে দাঁড়ালেন। তখনই তার হঠাৎ মনে হলো প্রকৃতির জটিলতা পছন্দ করে না। তিনি অকারণেই সমীকরণ জটিল করছেন। ভূতের কণা হওয়া উচিত বোসন কণা। নতুন এই বিষয় মাথায় নিয়ে হাসপাতালে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বললেন, ১ মিনিট সময় যাই, বাথরুমে যাব। সালেহা বেগম দরাজ গলায় বললেন, ১ মিনিট কেন, যতক্ষণ সময় লাগে নাও, ভালো মতো হাত মুখ ধুয়ে নিও। ভূতের অঙ্ক করতে করতে তোমাকে দেখাচ্ছে ও ভূতের মতো। আইনউদ্দিন বাথরুমে না ঢুকে পিছন দরজা দিয়ে বের হয়ে গেলেন। তার গন্তব্য সানাউল্লাহর বাড়ি। তিনি ঠিক করেছেন, অঙ্ক শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। সালেহা বেগম হোপ ক্লিনিকে জোহরা খানমকে টেলিফোন করে জানালেন, রোগী নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছি। রোগী এখন বাথরুমে, বাথরুম থেকে বের হলেই রওনা হব। গাড়ি রেডি আছে, রোগীর অবস্থা খুবই খারাপ, এখন সে ভূতের অঙ্ক করছে। জোহরা খানম বললেন, কোনো রকমে ক্লিনিকে নিয়ে আসুন, ভূতের অঙ্ক চিরজীবনের মতো ভুলিয়ে দিব। রাত ১১টায় আইনউদ্দিন অনেক ঝামেলা করে সানাউল্লাহর বাড়ি খুঁজে পেলেন। আইনউদ্দিনের চেহারা উদ্ভ্রান্ত, তিনি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন সানাউল্লাহর বাড়ি খুঁজে পাবেন না। বাকি জীবন তাকে রিকশায় বসে কাটাতে হবে। এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে রিকশা ভাড়া। তিনি শূন্য পকেটে বের হয়েছেন। ৩ দিন হলো আইনউদ্দিন মহানন্দে সানাউল্লাহর বাড়িতে বাস করছেন। তাকে আলাদা একটা ঘর দেওয়া হয়েছে। ৩ দিন হলো আইনউদ্দিন মহানন্দে সানাউল্লাহর বাড়িতে বাস করছেন। তাকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছে, চেয়ার টেবিল দেওয়া হয়েছে। নীলক্ষেত থেকে বিশাল সাইজের কোলবালিশ কিনে আনা হয়েছে। দিনের মধ্যে কয়েকবার কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা তার অভ্যাস। আইনউদ্দিনের রুটিন এরকম, সকাল ৬টা ঘুম থেকে জেগে ওঠেন, ১ কাপ লিকার চা খেয়ে এবং ফিজিক্স ইন ট্রাবল বইটা নিয়ে বাথরুমে ঢোকেন। সকাল ৭টা নাস্তা খেয়ে লেখার টেবিলে অঙ্ক কষা শুরু। সকাল ১০টা অঙ্কে বিরতি, কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সকাল ১১টা আবার অঙ্ক শুরু। দুপুর ১টা লাঞ্চ শেষ করে কোলবালিশ জড়িয়ে ঘুম। দুপুর ৩টা কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সন্ধে ৬টা অঙ্ক শুরু। রাত ১১টা রাতের খাবার এবং এক রাতে ঘুম কাবার। সানাউল্লাহর সঙ্গে তার কথাবার্তা হয় না বলেই ঠিক বলা হয়। রফিক এই মানুষটাকে দেখে মুগ্ধ। সে এসে সানাউল্লাহকে বলল, বিরাট পাগল আদমি স্যার। সানাউল্লাহ বললেন, কি করে বুঝলি পাগল আদমি? রফিক বলল, প্রথম রাতেই বলছি, স্যার আমার নাম রফিক, কিছু যদি লাগে রফিক বইলে আওয়াজ দিবেন, ছুটে আসব। সকালবেলা জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি? নাম বললাম। সন্ধ্যাবেলা আবার জিজ্ঞায়, তো এই তোমার নাম কি? দিনের মধ্যে কয়েকবার ইনারে নাম বলতে হয়। সানাউল্লাহ বললেন, অতিরিক্ত জ্ঞানের মানুষ তো, এই জন্য এরকম। রফিক বলল, খাওয়া খাদ্য নিয়ে ওনার কোনো চিন্তা নাই, যা দিতাছি খাইয়া ফেলতাছে। লবণ ছাড়া একবার তরকারি রাইন্দা দিলাম, আফনেরে আলাদা লবণ দিছি, ওনারে লবণের একটা দানাও দেই নাই, খাইয়া ফেলছে, কিচ্ছু বোঝে না। এরকম আর করবে না, যত্ন করবি। অবশ্যই যত্ন করব স্যার, জ্ঞানী মানুষের যত্ন না করলে কার যত্ন করব? মূর্খের যত্ন, বাপ মা আমারে তো এই জন্য পয়দা করে না। সানাউল্লাহ ভেবেছিলেন হুমড়ুডুমরুর সঙ্গে আইনউদ্দিনের পরিচয় করে দিবেন, শেষে পরিকল্পনা বাদ দিয়েছেন। ভূতের বাচ্চা দেখে মানুষটা ঘাবড়ে যেতে পারে, জটিল অঙ্ক নিয়ে বসেছে, শেষে অঙ্কে গণ্ডগোল হয়ে যাবে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস
সানাউল্লাহর মহাবিপদ পর্ব ৪। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।